এই লাবিব, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভিজে যাচ্ছিস তো, ভিতরে আয়। কি বললাম শুনতে পাচ্ছিস না? আমি ঘুরে দাঁড়াতেই নীলা আমার হাত ধরে রুমের মধ্যে নিয়ে গেল। এতক্ষণে আমার খেয়াল হলো যে আমার মাথা আর সামনের দিকটা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে। তখন নীলা বলছে, দেখেছিস কি অবস্থা করেছিস? ভিজে তো একাকার হয়ে গেছিস। আমি এতগুলো ডাক দিলাম, তুই যেন শুনতেই পেলি না। ইস, কি অবস্থা! এখন যদি জ্বর এসে পড়ে তখন কি করবি? তুইও না, দাঁড়া, আমি তোয়ালাটা আনছি। ও তোয়ালে এনে আমার মাথা মুছে দিল। আমি শুধু অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর ও বলল, নে, এবার ওয়াশরুমে গিয়ে জলদি চেঞ্জ করে নে, তা না হলে পরে সমস্যা হবে। তারপর আমি চেঞ্জ করে বাইরে আসতেই নীলা বলল, যা এখন গিয়ে শুয়ে পড়। কিন্তু আমি তা না করে নীলার মুখের দিকে তাকিয়ে বসে রইলাম। এতটুকু সময়ের মধ্যে কি করে স্বাভাবিকভাবে কথা বলছে আমার সাথে। তারপর নীলার ডাকে বিছানায় আসলাম। বিছানায় এসে পাশে খুব সুন্দর করে সাজানো হয়েছে খাটটা। আমি সাথে সাথে খাট থেকে নেমে পড়লাম। আমাকে এইভাবে নামতে দেখে নীলা বলল, কিরে, নেমে পড়লি কেন? ঘুমাবি না? আমার ঘুম নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। মানে হঠাৎ করে কি হলো তোর? কিছু না, আর আপনার খাটে আপনি ঘুমান। আমার ঘুম নিয়ে আপনাকে মাথা খাটাতে হবে না। তাহলে তুই কোথায় ঘুমাবি? চিন্তা করবেন না, আমি এখন বাইরে গিয়ে আপনাকে কোনো রকম বিপদে ফেলবো না। এরপর আমি সামনের সোফাতে গিয়ে শুয়ে পড়লাম। নীলাও আমার কথা শুনে চুপ করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর নীলা এসে আমাকে নরম সুরে বলল, লাবিব, এই লাবিব, শুনছিস? বলেন, কি বলবেন? তুই কি আমার উপরে রেগে আছিস? না। দেখ, আমি তোকে কষ্ট দিতে চাইনি, কিন্তু কি থেকে কি হয়ে গেল। আমার ঘুম পেয়েছে, দয়া করে ঘুমাতে দিন। কথাটা বলে আমি অন্যদিকে মুখ করে ঘুমিয়ে পড়লাম। সকালে দরজার বাইরে কারো একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখলাম আমার শরীর একটা চাদর দেওয়া। আমি বুঝলাম নীলা দিয়েছে। তখন নীলার দিকে চোখ পড়তেই দেখি এইমাত্র ঘুম থেকে উঠল, তড়িঘড়ি করে দরজা খুলতে গেল। আমি আবার আমার মতো চোখ বন্ধ করে শুয়ে রইলাম। আর কিছুক্ষণ পর নীলা আমাকে ডাকতে লাগলো। নীলার হাত আমার কপালে অনুভব করতেই সোজা আমি উঠে পড়লাম। একটা মিষ্টি হাসি দিয়ে বলল, যাক, জ্বরটা মনে হয় নেমে গেছে। আমার জ্বর আসছিল? আসছিল তো, রাতে বেশ ভালোই জ্বর এসেছিল। ও। রাতেই বুঝেছিলাম যে তোর জ্বর আসবে, তাই আর ঘুমাইনি। কেন ঘুমাননি কেন? আমি ঘুমালে তোর জ্বরটা কি কমতো নাকি? আমার জন্য আপনাকে রাত জাগতে বলেছি নাকি? এছাড়া এই জ্বর আমার কাছে নতুন কিছু না। আরে এটা কি ধরনের কথা? তোকেও তো এভাবে কষ্ট পেতে দেখবো নাকি? ও আচ্ছা, আমার কষ্ট নিয়ে আপনি এতটা ভাবেন? অনেক ধন্যবাদ আপনাকে। নীলা আমার কথার কোচাটা বুঝতে পেরে চুপ করে মাথা নিচু করে বলল, এভাবে বলছিস কেন? আমি তো ইচ্ছে করে তোর সাথে এমনটা করিনি। তো একবারও বলনি আপনি ইচ্ছে করে এমনটা করেছেন? এটা আমার ভাগ্য ছিল, আপনার কোনো দোষ নেই। লাবিব দেখ, আমরা চাইলেই কিন্তু ব্যাপারটা সহজ করতে পারি। আপনার কাছে এই ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে, আমার কাছে এই ব্যাপারটা ততটাই কঠিন। অবশ্য আপনি এটা বুঝবেন না, বুঝলে হয়তো এমনটা আমার সাথে হতো না। লাবিব, আপনি চিন্তা করবেন না, আর আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আমি আপনাকে কখনো আটকাবো না, আর আটকানোর চেষ্টাও করব না। আপনি যখনই চান তখনই আপনি নীলার কাছে যেতে পারেন। আর একটা কথা, ভবিষ্যতে আমার প্রতি আর দয়া দেখাতে আসবেন না, ওইটা আরও বেশি কষ্ট দেয়। নীলা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু আমি সোজা ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে আসতেই নীলা বলল, আমাদের নিচে যেতে বলে গেছে, তুই দাঁড়া, আমি আসতেছি। তারপর নাস্তা করে আমি ড্রয়িং রুমে বসে আছি। বাকি সবাই বলতে দাদু আর চাচা বসে আছে। বাবা অফিসের জন্য বেরিয়ে গেছেন। আমি ফোন টিপছিলাম। বেশ কিছুক্ষণ পর দাদু আমাকে বলে উঠল, তা দাদু ভাই, কালকে তো তোমার পরীক্ষা ছিল। আসলে কালকে সবকিছু নিয়ে ব্যস্ত থাকার কারণে তোমাকে জিজ্ঞেস করতে পারিনি। তা কেমন হয়েছে পরীক্ষা? ভালোই। দাদু ভাইয়ের মনটা খারাপ নাকি? কেমন জানি মন মরা লাগছে, আর কথাও ঠিকঠাক বলছো না। না দাদু, তেমন কিছু না, আসলে কাল রাতে ঘুম হয়নি তো তাই। দাদু কথাটা শুনেই কাশতে লাগলো। চাচাও খবরের কাগজটা পড়ার জন্য বড় করে ধরলেন মুখের উপর। রুমা আন্টি মানে এক কাজের লোক চা দিতে এসেছিল। আমার কথাটা শুনে ফিক করে হেসে দিয়ে চলে গেল। আমি হঠাৎ করে সবার এমন আচরণের হেতু খুঁজে পেলাম না। তখন চায়ের কাপটা হাতে নিয়ে একটা চুমুক দিয়েছি। আমার রুমি আন্টি এসে আমাকে বলল যে নীলা নাকি আমাকে ডাকতেছে রুমের মধ্যে। আজব একটা মহিলা, খালি হাসে কেন। আমি যাচ্ছি। এবার সোজা উপরে চলে গেলাম। এসে দেখি নীলা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আশ্রা। তখন আমি কাছে গিয়ে বললাম, আপনি নাকি ডাকছিলেন? আসলে আমি একটু বের হব। সেটা আমাকে এভাবে ডেকে বলার কি আছে? আপনার ইচ্ছে হয়েছে, আপনি যাবেন। না, আসলে তোকেও আমার সাথে যেতে হবে। আমার কেন যেতে হবে? না, আমি তো এখন হুট করেই বাড়ির বাইরে যেতে পারি না, তুই সাথে গেলে ভালো হতো। কিন্তু যাবেন কোথায়? হসপিটালে। হয়েছে, আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। তারপর আমি রেডি হয়ে নীলার দেওয়া ঠিকানা অনুযায়ী হসপিটালে চলে গেলাম। কিন্তু এখানে আসার পরে নীলা আমাকে অবাক করে দিয়ে আমি গাড়ি থেকে নামার আগে সে দৌড়ে হাসপাতালের ভেতরে চলে গেল।
মনে হচ্ছে আমার কথা ভুলেই গেছে। নীলা চলে যাওয়ার পর আমি গাড়িতে বসে রইলাম। ভেবেছিলাম ওর সাথে ভিতরে যাব, কিন্তু আমার সাথে কেন যে এমন ব্যবহার করবে ভাবতেও পারিনি। যাকগে, আমার ওইখানে যাওয়ার কোনো শখ নেই। বেশ খানিকটা সময় গাড়িতে বসে থাকার পর খুব বোর লাগছে, তাই একটু বাইরে বের হয়ে আশপাশটা দেখছিলাম। তখন দেখি নীলা বেরিয়ে আসছে। এতদিন পর দেখা, অথচ তারা তাড়াতাড়ি বেরিয়ে এলো। পরক্ষণে দেখি নীলা তার চোখ মুছতে মুছতে এদিকে আসছে, মনে হচ্ছে কান্না করতেছে। নীলা সোজা এসে গাড়িতে ঢুকে পড়ল, তাই আমিও গাড়িতে এসে বসলাম। উঠেই দেখি নীলার কান্না বেড়ে গেছে। কিছুক্ষণ বসে বসে ওর কান্না দেখার পর জিজ্ঞেস করলাম, এভাবে কাঁদছেন কেন? নিলয় ভাইয়া কি ঠিক নেই? না, ও একদম ঠিক আছে। ডাক্তার বলেছে ও অল্প কিছুদিন পর বাড়িও যেতে পারবে। এটা তো একটা ভালো খবর। তাহলে কাঁদছেন কেন? আমি এত করে রিকোয়েস্ট করলাম, তবুও নিলয়ের সাথে আমাকে দেখা করতে দিল না। ওই মেয়েটা, মানে ওর ভাবি, ও আমাকে ভেতরে ঢুকতে দিলই না। কত করে বললাম তবুও। ওই মেয়েটা ওর পাশে বসে আছে আর বলেছে ওর স্বামীকে নাকি ও একাই দেখে রাখতে পারবে। আমাকে ওখান থেকে তাড়িয়ে দিল। তারপর নিলয়ের বাবাও বলল চলে যেতে। উনি নাকি চান না হসপিটালে কোনো ঝামেলা করতে। আমি কি ওখানে ঝামেলা করতে গিয়েছিলাম নাকি? আমাকে একবার নিলয়ের সাথে দেখা করতে দিলে তো আমি চলে আসতাম। নীলা আর কিছু বলল না। আমি গাড়ি নিয়ে সোজা হসপিটাল ত্যাগ করলাম। নীলা কিছুক্ষণ নিজের মতো কেঁদে জানালায় হেলান দিয়ে বসে আছে। আমিও গাড়ি চালাচ্ছি, কেউ আর কোনো কথা বলিনি। আজকে নীলার কান্না থামানোর কোনো চেষ্টাই আমি করিনি। জানি না কেন, হয়তো এখন ওর কষ্টে আমার কষ্ট হয় না। অতপর আমি বাড়িতে এসে পড়লাম। এসে দেখি নীলা জানালাতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওকে ডাক দিতে গিয়েও ডাক দিতে পারলাম না। ওর ঘুমন্ত চেহারা কেমন অদ্ভুত একটা মায়া আছে। একবার তাকালেই তাকিয়ে থাকতে মন চায়। এভাবে কেটে গেল কিছুক্ষণ। আমার ফোনের শব্দে নীলার ঘুম ভেঙে গেল। আমিও সাথে সাথে অন্যদিকে তাকালাম। একটু স্বাভাবিক ভাব এনে কলটা ধরলাম, আর নীলা আমার দিকে তাকিয়ে থেকে বাড়ির ভিতরে চলে গেল। বিকেলের দিকে অফিস থেকে ফিরছিলাম। আপনাদের তো বলাই হয়নি, আমি আমাদের অফিসে বাবা আর দাদুর কথায় জয়েন করেছি। হঠাৎ একটা পার্কের সামনে নীলাকে দেখে থেমে গেলাম। খুব বিচলিত দেখাচ্ছে নীলাকে, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছি। আর বারবার কাকে যেন ফোন করছিল, আর প্রত্যেকবার বিরক্তি নিয়ে ফোনটা কান থেকে নামিয়ে নিচ্ছিল। আমি ভাবলাম ওর হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই গাড়ি থেকে নেমে ওর দিকে এগোতে গিয়েই আবার থেমে গেলাম, কারণ নিলয় এসে ওখানে উপস্থিত হয়েছে। হয়তো সে এতক্ষণ তার জন্য অপেক্ষা করছিল। নিজের উপরেই রাগ হলো, শুধু শুধু এখানে যাচ্ছিলাম। আমি কেন যে ভুলে যাই। তাই আমি গাড়ি স্টার্ট দিয়ে বাসার দিকে চলে এলাম, ওদেরকে পিছনে ফেলে। আসলে আমার আর নীলার বিয়ের প্রায় 2 মাস হয়ে গেছে। এই 2 মাসে আমরা নিজেদেরকে নিজেদের মতো গুছিয়ে নিয়েছি। এখন আর কোনো প্রবলেম হয় না। মানে প্রথমে প্রবলেম হতো নীলার সাথে এভাবে থাকতে, আবার পরিবারের সামনে ভালো বউ বরে নাটক করতে। এখন আমরা যে যার ইচ্ছা মতো লাইফ স্পেন্ড করছি, মানে একসাথে একই ঘরে থাকি, কিন্তু কেউ কারো লাইফ নিয়ে কিছু বলি না। আমি যথারীতি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি, আর মাঝে মধ্যে অফিস। এক কথায় সবসময় নিজেকে ব্যস্ত রাখছি। নিজে যদি ব্যস্ত থাকি তাহলে অন্যের লাইফ নিয়ে মাথা ঘামানোর কোনো প্রশ্নই ওঠে না। আর নীলাও আছে নিজের মতো। ওর ফাইনাল ইয়ারের এক্সাম দিয়েছে কিছুদিন আগে। নীলা হসপিটাল থেকে ছাড়া পেয়েছিল 15 দিন আগে। আর নীলার সম্পর্ক ঠিক আগের মতোই ভালো হয়ে গেছে। ওরা যেমন প্রেমিক প্রেমিকা ছিল ঠিক তেমনই আছে। নিয়মিত দেখা করা, ফোনে কথা বলা সব ঠিকঠাকই চলছে। আদিবাকে মানে নিলয়ের ভাবিকে নিয়ে যে সমস্যা হতো তা এখন আর হয় না, কারণ নীলা তো সব জেনে গেছে। জানি না ওরা এখনো কিসের অপেক্ষা করছে। বিয়ে করে নিলেই তো পারে, এতে আমি একেবারে জন্যই মুক্তি পেয়ে যেতাম। এসব নাটক আর ভালো লাগছে না। আসলে এটা পারলে ওরা এতদিন করেই ফেলতো, কিন্তু আইনের কারণে পারছে না। আগে তো আমার থেকে ডিভোর্সটা নিতে হবে, আর 6 মাস না হলে ডিভোর্সটা হবে না। এক কথায় 3 জনই ঝুলে আছি সময়ের বাঁধনে। সময় শেষ হলে সবাই মুক্তি। রুমে ঢুকেই ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। তখন চোখ পড়ল ফ্লোরে থাকা কাগজের দিকে। আমি উঠে গিয়ে কাগজটা হাতে নিলাম। সেখানে কিছু লেখা আছে, তাই কাগজটা উল্টিয়ে ভাঁজ খুললাম। খুলেই অবাক হলাম, কারণ একটা চিঠি লেখা, আর এই চিঠিটা নীলাকে দেখানো হয়েছে। অন্যের চিঠি আমার পড়া উচিত না, তাই চিঠিটা নীলার ড্রেসিং টেবিলের উপর রেখে দিলাম। তারপর আমি আবার আগের জায়গায় এসে বসে পড়লাম। ফোন নিয়ে ফেসবুকে ঢুকে নিউজ ফিড ঘাঁটছি, কিন্তু বারবার চোখটা ওই চিঠির দিকেই যাচ্ছে। শান্তি পাচ্ছি না কোনো মতেই। তাই আর থাকতে না পেরে চিঠিটা নিয়ে এসে পড়তে লাগলাম। লেখা ছিল, প্রিয় নীলা, কিছুদিন থেকে আমি তোমাকে একটা কথা বলবো, কিন্তু বলে উঠতে পারতেছি না। যদিও এটা তোমাকে এখন বলা জরুরি। যতবারই বলতে গেছি ততবারই আটকে গেছি কোনো না কোনো কারণেই। আমি এটা বুঝতে পেরেছি যে আমি এই কথাগুলো তোমার সামনাসামনি বলতে পারবো না, তাই বাধ্য হয়ে এই চিঠিটা লিখছি। আমি জানি তুমি এই চিঠিটা বললে হয়তোবা রাগ করবে, নয়তোবা কষ্ট পাবে। আমি আগেই সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
আসলে কথাটা হলো, আমি মনে করি আমাদের এখন একটা সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু তার আগে তোমাকে কিছু জানিয়ে দেওয়া দরকার। আমার ভাই নীল ও তার বউ সম্পর্কে তুমি তো সবই জানো। নীলের বউ আবেদা আমাকে নীল ভাবে। জানো, আমি ভেবে পাচ্ছি না একটা মানুষ কি করে একজনকে এতটা ভালোবাসতে পারে। তার ভালোবাসার মানুষ যে আর নেই সে তা বিশ্বাসই করে না। যে কয়দিন আমি হাসপাতালে থেকেছি আমি বুঝেছি যে আদিবা মেয়েটা কত সহজ সরল। ওর মনে যেন শুধু ভালোবাসা আর কিছুই নেই। ওর সবটুকু ভালোবাসা দিয়ে আমাকে খুব যত্ন করে সুস্থ করে তুলেছে। এক মুহূর্তের জন্য সে আমাকে একা ফেলে যায়নি, সবসময় আমার পাশেই ছিল। ভাবতে পারছো তার মানে কি পরিমাণ ভালোবাসা আছে? যদিও আমি জানি এই ভালোবাসাটা আমার জন্য নয়, নীলের জন্য। আর কি জানো, আমি তার এই ভালোবাসাকে ভালোবেসে ফেলেছি নিজের অজান্তেই। আর আমি এটা চাই না কখনো আদিবা এই সত্যটা কখনো জানুক যে তার নীল মারা গেছে। আমি ওকে কষ্ট পেতে দেখতে পারবো না। আমি সারা জীবন ওর সাথে নীল হয়ে থাকতে চাই। আশা করছি তুমি বুঝতে পারছো আমি কি বুঝতে চেয়েছি। দেখো, এটাই হয়তো আমাদের ভাগ্যে ছিল। তা না হলে দেখো, তুমি আমাকে অন্য একটা মেয়ের সাথে দেখে ভুল বুঝলে, আর সত্যিটা না শুনেই তুমি বিয়ে করে নিলে বা বিয়ে হয়ে যায়। এত কিছু হয়তো এজন্যই হয়েছে। আর তাছাড়া লাবি তোমাকে ভালোবাসে, আর আমাদের এটাই মেনে নেওয়া উচিত। এটাই আমাদের সবার জন্য ভালো হবে। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে না জানিয়ে আদিবাকে বিয়ে করে নিয়েছি। দেখো, লাবিব তোমার বিয়ে করা স্বামী, আর বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আর আমি চাই তুমি লাবিবকে নিয়েই শুয়ে থাকো। ইতি, নিলয়। চিঠিটা পড়ার পর আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম। চিঠিটার কথাগুলো কেন জানি বিশ্বাস হচ্ছে না। তাই চিঠিটা আবার ফার্স্ট টু লাস্ট পড়লাম। না, সব তো ঠিকই আছে। তার মানে চিঠিটার এই মানে বোঝায় যে নিলয় আর নীলার সাথে সম্পর্ক রাখতে চায় না, সে বিয়ে করে নিয়েছে আর নীলাকে বলে দিয়েছে আমার সাথে সুখে থাকতে। ওয়াও! অথবা চিঠিটা যেরকম ভাবে ছিল সেইভাবে আবার ফ্লোরে রেখে দিলাম। কি আজব পাবলিক মাইরি এই নিলয়! প্রথমে তো হঠাৎ করে ফিরে এসে আবার বিয়ের 12টা বাজিয়ে দিল, আর এতদিন পর বলছে আমার সাথে সুখে সংসার করতে। হোয়াট এ জোকস! তাহলে এবার নীলা কি করবে? আমার কাছে ফিরে আসবে? ফিরে আসলেই বাকি, আমি আর নিজেকে কষ্ট দিতে চাই না। এমনিতে এই মেয়ে আমার 16 আনা জীবনের 12 আনায় শেষ করেছে, বাকিটা আঁকড়েই আমি বেঁচে আছি। আর নয়, কিন্তু নীলা কি এত সহজে এত কিছু মেনে নেবে? মনে হয় না। আমি কেন এত চিন্তা করছি? ওদের বিষয় ওরাই বুঝে নেবে, আমি না হয় আমার মতোই থাকি। হঠাৎ মনে প্রশ্ন জাগলো, চিঠিটা এভাবে পড়ে আছে কেন? নীলা কি চিঠিটা পেয়েছে? না না, চিঠিটা যখন নীলার জন্য এসেছে তখন সে নিশ্চয়ই পেয়েছে। আর এজন্যই হয়তো নীলা বাইরে ওই পার্কে গেছে নিলয়ের সাথে দেখা করতে। যদি তাই হয় তবে এই চিঠিটা এইভাবে কেন রেখে গেল? অন্য কেউ যদি এটা দেখতে পেত তাহলে বড় ধরনের সমস্যা হতো। নাকি এটা ভুল করে এখানে পড়ে গেছে, কি জানি। অতঃপর আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। চিঠিটা তার জায়গাতেই পড়ে আছে। কিছুক্ষণ পর বের হয়ে দেখি নীলা চলে এসেছে, হাত দিয়ে মুখ ঢেকে বিছানা কিনারায় বসে আছে। আমি কাছে গিয়ে হালকা একটু কাশতেই নীলা চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। কি হলো? ওর এভাবে চমকানোর কে আছে? তাকিয়ে দেখি ওর চোখ মুখে অন্যরকম হয়ে আছে, মনে হয় কেঁদেছে। তখন আমি জিজ্ঞেস করলাম, কোনো সমস্যা? নীলা শুধু মাথা নাড়িয়ে উত্তর দিয়ে আবার আগের জায়গায় বসলো। আমার দিকে কেমন করে যেন তাকিয়েছিল। আর তখনই আমার চোখ ফ্লোরের দিকে যায়, দেখি চিঠিটা নেই। মনে হয় নীলা রুমে এসেই চিঠিটা কুড়িয়ে নিয়েছে। আমি পানি খাবার জন্য টেবিলের দিকে যাচ্ছিলাম, কিন্তু লক্ষ্য করলাম নীলা বারবার আমার দিকে তাকাচ্ছে। ও কি বুঝে গেছে আমি চিঠিটা পড়েছি, নাকি অন্য কোনো কারণ? ওর এইভাবে তাকানো আমার খুব অস্বস্তি লাগছিল, কিন্তু আমি নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে নিজের কাজে মনোযোগ দিলাম। টেবিলে বসে বইয়ে মুখ গুজে বসে আছি সে অনেকক্ষণ ধরে, কিন্তু মনোসংযোগ দিতে পারছি না। তার কারণটা হলো নীলা। অন্যদিন এই সময়টা নীলা ঘুমায়, নয়তো বই পড়ে, কিন্তু আজকে কিছুই করেনি, বসে বসে কি জানি ভাবছিল। তখন নীলা হঠাৎ করে উঠে বাইরে চলে গেল। তখন আমি ওর যাবার দিকে একবার তাকিয়ে আবার বইয়ে মনোযোগ দিলাম। সকালে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আমি বেরিয়ে গেলাম। নীলাকে নিয়ে একটু ভাবনায় আছি এখনো। আসলে আমি ভেবেছিলাম নীলা কাল রাতেই আমাকে কিছু হয়তো বলবে, কিন্তু কিছুই বলেনি, সম্পূর্ণ চুপচাপ ছিল। আর রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল নীলার গলার আওয়াজে। উঠে দেখি নীলা বেলকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল খুব করুণ স্বরে, আর কান্নাও করছিল। আমি বুঝেই নেই ও হয়তো নীলার সাথে কথা বলছিল। কিছুক্ষণ পর নীলা ঘরে এসে আবার কান্নাকাটি শুরু করে। আমি ওর কান্না শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে ওর সাথে আমার কোনো প্রকার কথা হয়নি। ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তখন মা কল দিল। মা ফোন দিয়েই জলদি করে হাসপাতালে যেতে বলল। আমি কোনো প্রশ্ন করার আগেই মা ফোন কেটে দেয়। হাসপাতালে কেন? কারো কিছু হয়েছে নাকি?
অতঃপর হাসপাতালের দিকে রওনা দিলাম। হাসপাতালে গিয়ে দেখি দাদু, বাবা, মা, চাচা সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু নীলা নেই। তাহলে নীলার কিছু হয়েছে নাকি? কথাটা ভাবতে আমার বুকের ভেতরটা কেমন জানি হুমড়িয়ে উঠলো। আমি সবার সামনে পৌঁছাতেই চাচিমা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি ভ্যাবাচ্চাকা খেয়ে দাঁড়িয়ে রইলাম। তখন জিজ্ঞেস করলাম কি হয়েছে। বলল নীলা সুইসাইড করেছি, আর ভিতরে তারই চিকিৎসা চলছে। আমি চাচিমাকে ছাড়িয়ে এক কোনায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম। নীলা আত্মহত্যা করতে গেল কেন? তাহলে কি ওই সিটির কথাগুলোর জন্য করেছি? নীলার জন্য এত টান? ভালোবাসায় কি না হয়? আশেপাশে তাকিয়ে দেখলাম বাসার সবাই চিন্তিত, সবাই গম্ভীরভাবে ওটি রুমের দিকে তাকিয়ে আছে। আমার নীলার জন্য চিন্তা হচ্ছে কিনা তা জানি না, তবে ভিতরে ভীষণভাবে অস্থিরতা অনুভব করছি। শ্বাস যেন বন্ধ হয়ে আসছে। নীলা যে এমন একটা সিদ্ধান্ত নিবে তা আমি বুঝতেই পারিনি। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসতেই দাদু এগিয়ে গেল আর জিজ্ঞেস করলো যে নীলা কেমন আছে। ডাক্তার হেসে উত্তর দিল যে নীলা একদম ঠিক আছে। এটা শুনে সবার মাঝে যেন আনন্দের স্রোত বয়ে গেল। তখন চাচিমা এগিয়ে গিয়ে ডাক্তারকে বলল, আমি আমার মেয়ের সাথে দেখা করব। নিশ্চয়ই দেখা করবেন। আমরা তাকে অন্য একটা রুমে শিফট করে দিচ্ছি, তারপর দেখা করুন। রোগী যেন কোনো কিছুতে অস্বস্তি না হয়, সেদিকে খেয়াল রাখবেন প্লিজ। তারপর ডাক্তার চলে যায়। তারপর নীলাকে অন্য একটা কেবিনে নিয়ে যাওয়া হলো। তখন সবাই ওর সাথে দেখা করার জন্য চলে যায়, কিন্তু আমি যাইনি। বাইরে দাঁড়িয়ে আছি। আমি গিয়েই বা কি করব, আর কি বা বলবো? মনে হয় না এখানে আমার কিছু বলার অধিকার আছে। নীলা এখন সুস্থ আছে, এটাই অনেক। তখন মা এসে বলল, কি রে, তুই যাবি না নীলার সাথে দেখা করতে? হ্যাঁ যাব তো, সবাই আসুক, দেখা করে তারপর যাচ্ছি। সবাই তো দেখা করেছে ওর সাথে, তুই ওর কাছে যা, ওর ভালো লাগবে। ও আচ্ছা। তবে নীলা এমন কাজ কেন করলো বলতো? সেটা আমি কি করে বলবো? নীলাই ভালো জানে, ওকে জিজ্ঞেস করো। আরে না ডাক্তার, ওকে এখন কিছু জিজ্ঞেস করতে না করেছে। আচ্ছা তুই ভিতরে যা, দেখিস আবার ওকে কিছু বলতে যাস না। ওর কাছ থেকে পরে শুনে নেব। বলে নীলার ক্যাবিনের ভিতরে গেলাম। দেখি চাচিমা নীলার পাশে বসে আছে। আমাকে দেখে চাচিমা নীলাকে আসছি বলে বেরিয়ে গেলেন। আমি তখন এগিয়ে গিয়ে নীলার পাশে একটা চেয়ার পেতে বসলাম। নীলা আমার দিকে একবার তাকিয়ে তারপর উপরের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ বসে থাকার পর আমি বললাম, এমন একটা কাজ কেন করলে? সে কোনো উত্তর না দিয়ে উপরের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আমি কিন্তু চিঠিটা পড়েছি। কথাটা শুনে নীলা আমার দিকে অবাক হয়ে তাকালো। তখন আমি বললাম, জানি অন্যের চিঠি পড়া ঠিক না। রুমে এসেই দেখি চিঠি নিচে পড়েছিল, তাই পড়ে ফেলেছি। তার জন্য আমি সরি। নীলা আমাকে কিছু বলতে না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। একটু পরে বুঝতে পারলাম ও নীরবে কাঁদছে। কি হলো, কাঁদছেন কেন? নীলয়ের জন্য? নীলা চুপ করে কান্না করেই যাচ্ছে। আপনি মরে গেলেই বুঝি সব ঠিক হয়ে যেত? তারপর নীলা অশ্রু ভেজা চোখে আমার দিকে তাকালো। একবারও বাসার কারো কথা ভাবলেন না? চাচিমার অবস্থা তো একেবারে শোচনীয় হয়ে গিয়েছিল, আর বাসার সবাই খুব ভেঙে পড়েছিল। শত হলেও আপনি বাড়ির একমাত্র মেয়ে, বলতে গেলে সবার চোখের মণি। সবার তো কষ্ট হবেই, তাই না? তুই? আমার আবার কি হবে? বাসার সবার মতো আমার একটু চিন্তা হচ্ছিল, আর কি। এরপর দুজনে চুপ করে আছি। কিছুক্ষণ এভাবে চলার পর আমি বললাম, আচ্ছা আমি আসি তাহলে, আপনি রেস্ট নিন। নীলার কোনো উত্তরের অপেক্ষা না করে সেখান থেকে বেরিয়ে এলাম। আমি রাতের খাবার খেয়ে উপরে যাচ্ছিলাম, তখনই পিছন থেকে মা ডাক দিয়ে বলল, লাবিব দাঁড়া, তোকে একটা কথা বলার ছিল। বলো। তুই আগে এখানে এসে বস, তারপর বলছি। তাকিয়ে দেখি বাসার সবাই সোফাতে গিয়ে বসে আছে। কি ব্যাপার, সবাই একসাথে বসেছে, তাও আবার আমাকে ডেকে বলছে কথা আছে। তখন আমি গিয়ে সবার পিছনে দাঁড়িয়ে পড়লাম। সবার চেহারা ভীষণ গম্ভীর। তখন বাবা বলল, দেখ লাবিব, আমরা ঠিক করেছি তুই নীলাকে নিয়ে অন্য কোথাও ঘুরতে যা। আসলে মেয়েটা কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটালো, তারপর বাসাতে এসেছে, এতদিন হয়েছে, অথচ কারোর সাথে তেমন কথাই বলছে না, সারাক্ষণ রুমে বসে থাকে। তাই আমাদের মনে হয় অন্য কোথাও ঘুরলে ওর মন ভালো হয়ে যাবে। তা না হলে এভাবে আর কতদিন? কিন্তু এখন আমি কি করে যেতে পারি? সামনে আমার পরীক্ষা, একটাও ক্লাস মিস করা যাবে না। কদিন ক্লাস না করলে কিছুই হবে না। মা তুমি বুঝতে পারছো না আমার। আচ্ছা, তোর কি ক্লাস নীলার থেকেও বেশি জরুরি? না আসলে কোনো কথা নয়, আমরা বড়রা মিলে যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আচ্ছা, তোদের মাঝে সবকিছু ঠিক আছে তো? একে অপরকে নিয়ে খুশি নস? তোদের মাঝে কি এখনো বনিবনা হয়ে উঠেনি? তোদের দুজনের সম্মতিতে আমরা বিয়েটা দিয়েছিলাম, এখন যদি এমন করিস তাহলে? আরে মা, সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তো শুধু। অনেক হয়েছে, তোমরা দুজন কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছ, এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে, আগে তোমরা নীলাকে জিজ্ঞেস করে দেখো সে যাবে কিনা। তারপর আমি ওখান থেকে চলে এলাম। আসলে নীলা হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে। নীলা এখন সুস্থ, তবুও বাসার সবাই ওকে নিয়ে টেনশনে আছে, কারণ নীলা বাসায় ফেরার পর থেকে ভীষণ চুপচাপ থাকে।
আর এই কয়দিনেও বাসা থেকে বের হয়নি। আর বাসার সবার মনে একটা প্রশ্ন রয়ে গেছে যে নীলা এমন একটা কাজ করতে গিয়েছিল, কি এমন কষ্ট আছে ওর? মা তাকে জিজ্ঞেস করেছিল একবার, তবে কিছু বলেনি। খাবার টেবিলে রেখে উঠে গিয়েছিল, তাই আর কেউ তাকে কিছু জিজ্ঞেস করেনি। আর আমার সাথেও নীলা তেমন কথা হয় না। আমি নিজে থেকে কখনো কিছু বলতে যাই না। কয়েকবার নীলা কিছু বলতে এসেছিল, তখন আমি এড়িয়ে গিয়েছিলাম। তবে একটা বিষয় আমাকেও কিঞ্চিত ভাবাচ্ছে, এই কয়েকদিন নীলার চেহারা অনেকটাই ভেঙে গেছে। আমি রুমে না গিয়ে ছাদে গেলাম। এটা আমার একটা অভ্যাস, রাতের খাবার খেয়ে ছাদে আসা। ছাদে রাতের পরিবেশটা খুব ভালো লাগে আমার। আজকে বেশিক্ষণ ছাদে দাঁড়ালাম না, নিজের রুমে চলে এলাম। এসে দেখি মা রুমে নীলার সাথে কথা বলছিল। হয়তো আমাকে দেখে থেমে গেল। আমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে মা বলল, এতক্ষণ কোথায় ছিলি তুই? ছাদে গিয়েছিলাম। কেন, কোনো কাজ ছিল? এই রাত্রিবেলা তুই ছাদে কি করছিলি? নীলা একা একা রুমে বসে আছে। আমি কিছু বললাম না, চুপ করে আছি। তখন মা নীলাকে বলল, কি বললাম বুঝতে পারছিস তো? কাল সকালেই আমাকে জানাবে কিন্তু। তাহলে আমি যাই এখন। মা চলে যাবার পর আমি আমার টেবিলে বসে পড়লাম। তখন নীলা পিছন থেকে বলল, কাকিমা বলছিল আমাদের দুজনকে কোথাও ঘুরতে পাঠাতে চাই। জানি, আমাকে একটু আগেই বলেছে। আর আমাকে বললো তোর সাথে কথা বলতে। কোথায় যাব তা কালকে জানাতে। কিন্তু তার আগে আমি জানতে চাই তুই কি যেতে রাজি আছিস? এখানে আমার যেতে না চাওয়ার কোনো কথাই নেই। আমাকে চাইলেও যেতে হবে, আর না চাইলেও যেতে হবে। সবাই আপনার কথা ভেবে এই প্ল্যানটা করেছে। অতএব এটা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। কেন, তুই কি যেতে চাস না? আমি তো বললামই, এখানে আমার মতামতটা ইম্পর্টেন্ট না। আপনি যেতে চাইলে আমাকেও যেতে হবে। তার মানে তুই যেতে চাস না? দেখুন, আমি একবারও বলিনি যে আমি যেতে চাই না। তুই এভাবে কথা বলছিস কেন? আর আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি তুই আমাকে এড়িয়ে চলছিস। আমি কিছু বলতে গেলেই তুই কোনোভাবে সরে পড়িস। তুই কি আমাকে ইগনোর করছিস? হালকা একটু হেসে বললাম, আপনার হয়তো কোথাও একটু ভুল হচ্ছে। আমি আপনাকে ইগনোর করতে যাব কেন? আমার সে যোগ্যতা আছে নাকি? আর যদি আপনি ভাবেন যে আমি আপনাকে এড়িয়ে চলছি, তো আমাকে এখানে এটাই বলবো যে আমি আপনাকে সেই বিয়ের পর থেকে এড়িয়ে চলি। আর আপনিও তো এটাই চেয়েছিলেন। আমাদের মাঝে তো এমনটাই কথা হয়েছিল, কেউ কারো ব্যাপারে কোনো কথা বলবো না, যে যার মতো থাকবো, সময় হলে একে অপরকে মুক্ত করে দেব। আমি তো সেটাই মেনে চলছি। আর আজকে আপনার মনে হচ্ছে যে আমি আপনাকে এড়িয়ে চলি। কই, এতদিন তো আপনি এমন কিছুই বলেননি। আর এখন এই কথা বলার মানেই বাকি। নীলা চুপচাপ আমার কথাগুলো শুনছিল, অতঃপর বিছানায় গিয়ে চুপ করে উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। আর আমিও আমার কাজে মন দিলাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম নীলার চাপা কষ্টের আওয়াজ। ভাবলাম মাথায় নেব না। হোমা, কিছুক্ষণ পর দেখে নীলা কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। কতক্ষণ আর এইভাবে থাকা যায়? উঠে গিয়ে বিছানার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি কাঁদছেন নাকি? কোনো উত্তর নেই, শুধুই কান্নার আওয়াজ। আরে কাঁদছেন কেন? একটু আগেই তো ঠিক ছিলেন। তখন নীলা শোয়া অবস্থায় কাঁদতে কাঁদতে জবাব দিল, আমি কাঁদলে তোর কি? তুই জেনে কি করবি? আমার আবার কি হবে? কাঁদছিলেন তাই জিজ্ঞেস করলাম, সরি। তারপর আমি আবার নিজের জায়গা চলে এলাম। একটু পর দেখি নীলা চোখ মুছতে মুছতে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এসে আমার পিছনে দাঁড়িয়ে পড়লো মনে হয়। তখন আমি পিছন ফিরে বললাম, কিছু বলবেন কি? তুই তো আমাকে ভালোবাসতিস, তাই না? মানে? ভালোবাসতিস কিনা? আমি চুপ করে বসে রইলাম। কি হলো, কথা বলছিস না কেন? বাসতাম হয়তো। প্লিজ এখানেও হেয়ালি করিস না। কিন্তু আপনি হঠাৎ করে এই প্রশ্ন কেন করছেন? জানিস, আমি এই কয়েকদিনে অনেক ভেবেছি, আর এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুই আমাকে সেই প্রথম থেকেই ভালোবেসে গিয়েছিলি, আর আমি তোকে অবহেলা করে গেছি, অনেক কষ্ট দিয়েছি তোকে। জানিস, আমি খুব ভালো করেই বুঝে গেছি তুই কতটা কষ্ট পেয়েছিস এতদিন, কিন্তু আমাকে কিছুই বলিসনি। কি করে সহ্য করতে তুই? আমি হেসে দিয়ে বললাম, আপনার আবার কি হলো? আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি। হঠাৎ করে নীলা আমাকে অবাক করে দিয়ে আমার পায়ে পড়ে গেল, আর পা জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দে প্লিজ। আমি আমার ভুল বুঝতে পেরেছি, অনেক কষ্ট দিয়েছি তোকে। বিশ্বাস কর, আমিও এই কয়েকদিনে অনেক কষ্ট পেয়েছি, এখন আর আমি নিতে পারছি না। প্লিজ আমাকে ক্ষমা করে দে, প্লিজ। নীলা অনবরত কান্না করেই যাচ্ছে, আর আমি আকস্মিকতায় স্থির হয়ে দাঁড়িয়ে আছি। নীলা যে এইভাবে আমার পা জড়িয়ে ধরে বসে পড়বে তা আমি ভাবতেও পারিনি। তাই আমি সাথে সাথে বললাম, কি করছেন কি? আমার পা ছেড়ে দেন। আমি নীলার থেকে আমার পা ছাড়িয়ে নিয়ে একটু দূরে সরে এলাম। তখন নীলা এসে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দে প্লিজ, আমি আর নিতে পারছি না। আমি কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে রইলাম। নীলা ফ্লোরে বসে নিচের দিকে তাকিয়ে কান্না করেই যাচ্ছে। তখন আমি ওর কাছে গিয়ে ওকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম, এসব কেন করছেন আপনি? ভালোবাসি। কি? হুম। কখন থেকে? যখন থেকে বুঝতে পেরেছি। আচ্ছা,
তখন আমি হাসি মুখে মুচকি এসে ওর থুতনিতে ধরে মুখটা তুলে জিজ্ঞেস করলাম, তো কতটা ভালোবাসো? খুব খুব ভালোবাসি, সারা জীবন তোকেই ভালোবাসবো। নীলা আমাকে এভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। তখন আমি ওকে হঠাৎ করে একটা ধাক্কা দিয়ে বললাম, আমাকে ভালোবাসো? আমি আর নিজেকে কষ্ট দিতে ভুল করছি না। অনেক কষ্ট পেয়েছি তোমাকে ভালোবেসে, কিন্তু এখন আর পারবো না। ভালোবাসা কোনো খেলার জিনিস না যে যেভাবে ইচ্ছা সেভাবে খেলতে পারবে। নীলা খুবই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল আর বলল, বিশ্বাস কর, আমি তোকে সত্যি অনেক ভালোবাসি, প্লিজ বোঝার চেষ্টা কর। একটা হাসি দিয়ে বললাম, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আমি তোমার কাছে একটা সেকেন্ড অপশন হিসেবে ছিলাম। যখন তুমি নীলাকে ভুল বুঝলে তখন আমার কাছে এসেছিলে, তারপর আমাকে আবার ছুঁড়ে ফেলে দিয়ে নীলার কাছে চলে গেলে, আর এখন যখন নীলা তোমাকে ছেড়ে চলে গেল তখন আমি তোমার একমাত্র অপশন হয়ে গেলাম। তাই আমার কাছে ফিরে আসতে চাইছো? এসব ভালোবাসা টালোবাসা কিছুই না, স্বার্থপরতা। কথাগুলো বলা শেষ করে আমি রুম থেকে বেরিয়ে আসলাম। নীলার দিকে একবারও তাকাইনি। সে কখন থেকে ছাদে বসে আছি, তারপরও শান্তি পাচ্ছি না। এখনো মনের ভিতর নীলার কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আর সবকিছু শেষে একটা কথাই আসছে, নীলাকে সত্যি আমাকে ভালোবাসে। লাবিব, ভাবনা সেট পড়ল পিছন থেকে কারো ডাকে। গলা শুনে বুঝে গেলাম নীলা। পিছন না ফিরেই বললাম, আপনি এখানে কি করছেন? আগে বল, তুই এখনো রুমে না গিয়ে সাথে কি করছিস? আমার এখানে ভালো লাগছে তাই বসে আছি। তাই বলে এত রাত পর্যন্ত? ঘড়িতে দেখেছিস কয়টা বাজে? রাত 2টা বাজতে চলছে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুই রুমে আয়। যাব না বলছি না। একটা কথা আপনাকে কতবার বলবো, যান না, আপনি গিয়ে শুয়ে পড়ুন। আমি তো যাবই, কিন্তু তুই এখান থেকে কি করবি শুনি? দাঁড়িয়ে থাকবো। সারা রাত দাঁড়িয়ে থাকতে পারবি? বোর হয়ে যাবি না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও না হয় তোর সাথে এখানেই দাঁড়িয়ে থাকবো। কথাটা বলে নীলা আমার বাম হাতটা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল, তুই চাইলে সারা রাত থাকবো, শুধু তুই আর আমি। নীলার এরকম আচরণে খুবই বিরক্ত লাগছিল, তাই রেগে গিয়ে ওকে একটা ধাক্কা দিলাম। ধাক্কাটা বোধহয় একটু জোরেই দিয়ে ফেলেছি। এমন সময় ধাক্কা খেয়ে নীলা ভারসাম্য রক্ষা করতে না পেরে একটু দূরে গিয়ে নিচে পড়ে গেল। ধাক্কা দিয়েই আমি রাগী গলায় বললাম, দয়া করে এই নাটকগুলো আর আমার সাথে করবেন না, সহ্য হয় না আমার। আর প্লিজ দয়া করে এখান থেকে চলে যান, আমাকে একটু একা থাকতে দিন, একটু শান্তিতে থাকতে দিন। তারপর আমি অন্যদিকে ঘুরে দাঁড়ালাম। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম যে আমার পিছনে আবারও কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। তার মানে নীলা এখনো যায়নি। আপনার সমস্যা কি? আমাকে কি একটু শান্তি দিবেন না? যান এখান থেকে। একটা কথা আপনাকে আর কতবার বলবো। তারপর ঘুরে তাকিয়ে নীলার দিকে তাকাতেই আমার কথা বন্ধ হয়ে গেল। তাকিয়ে দেখি নীলা অজ্ঞান হয়ে নিচে পড়ে গেছে আর ওর কপাল থেকে রক্ত পড়ছে। আসলে তখন নীলাকে ধাক্কা দিয়েছিলাম, তখনই মনে হয় ওর কপালটা দেওয়ালের সাথে ধাক্কা খায় ও আঘাত পায়, তাই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। কি করলাম আমি এটা? সাথে সাথে আমি নীলার কাছে গিয়ে ওকে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া নেই। তাই নীলাকে আমি কোলে তুলে নিয়ে রুমে চলে এলাম আর বিছানায় শুয়ে দিলাম। তারপর চোখে পানি ছেড়াতেই নড়ে উঠলো। চোখ খুলেই আমার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। নিজেকে তখন অপরাধী মনে হচ্ছিল, তাই বললাম, সরি, আসলে আমি ইচ্ছে করে করিনি, রাগের মাথায় এত জোরে ধাক্কাটা দিয়েই ফেলেছি। নীলা শুধু একটা হাসি দিয়ে বলল, ওটা কোনো ব্যাপার না। আমি আর কিছু না বলে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এলাম। তুলোতে অ্যান্টিসেপটিক নিয়ে যেই ওর কপালে ক্ষতস্থানে লাগাতে যাব, তখন নীলা আমার হাত ধরে বসে আর করুণ স্বরে বলে, তুই কি সত্যি এখন আর আমাকে ভালোবাসিস না? দেখুন, এখন এসব বলার সময় না, আপনার ক্ষতস্থানটা পরিষ্কার করে ব্যান্ডেজ করতে দিন। না, তুই আগে বল আমাকে ভালোবাসিস কিনা। দেখুন, এক কথা বারবার বলবেন না, আমাকে আমার কাজ করতে দিন। এই বলে যখনই আমার হাতটা বাড়ালাম তখনই আবার বাধা। বলুন তো কেমনটা লাগে? তুই আগে বল আমাকে ভালোবাসিস কিনা। দেখুন, আমার মাথা গরম করবেন না, চুপ করে বসে থাকুন। না, আগে তুই। ঠাস ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললাম, চুপচাপ কোনো নড়াচড়া ছাড়া বসে থাকো, আর একটা কথা বলবি তো ফল ভালো হবে না। থাপ্পড় খেয়ে নীলা একদম চুপ হয়ে গেল, আর কোনো নড়াচড়াও করছে না। যাক, তাহলে থাপ্পড়টা কাজে দিয়েছে। কিন্তু পরক্ষণে ওর চোখ দিয়ে অনবরত বৃষ্টি পড়তে লাগলো আর আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। আমি সেই দিকে মন দিলাম না। সুন্দর করে ব্যান্ডেজটা করে দিয়ে বললাম, নিন, শুয়ে পড়ুন। এখনও নীলার চোখ দিয়ে পানি পড়ছে। সে তা বারবার হাত দিয়ে মুছতেছে আর নাক টানছে। তখন আমি তাকে একটা ধমক দিয়ে বললাম, কি হলো, শুনতে পাননি আমি কি বলছি? নীলা যেন হঠাৎ আমার এমন ধমক শুনে কেঁপে ওঠে, কিন্তু সে বসে থেকে সেই একই কাজ করছে, সে কান্না করা আর নাক টানা। এখন আমি কি করি? নিরুপায় হয়ে বললাম, আসলে আই এম সরি, আপনি আমার কথা শুনছিলেন না তো তাই থাপ্পড় মেরেছি। আমি সেই জন্য কাঁদছি না, আর আমি কোনো বাচ্চা নই যে একটা থাপ্পড় খেয়ে এভাবে কান্না করব। তাহলে এমনি। মানে? তুই যখন আমাকে ভালোই বাসিস না, তাহলে এত টান কিসের আমার প্রতি তোর? আমার আঘাত নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? এখানে ভালোবাসার কিছু নেই।
আর আপনার আঘাত নিয়েও আমার কোনো প্রকার মাথা ব্যথা নেই। আঘাত যেহেতু আমার কারণে লেগেছিল তাই এসব করছি। ও আচ্ছা, তাহলে ধন্যবাদ। এখানে ধন্যবাদের কিছুই নেই, বললামই তো আমার কারণে হয়েছে তাই। হ্যাঁ, বুঝতে পারছি। যা, ঘুমায় গিয়ে, আমার জন্য আর তোকে কষ্ট করতে হবে না। আপনিও ঘুমিয়ে পড়ুন। আমার ঘুম নিয়ে তোকে ভাবতে হবে না। আমিও আর কিছু বললাম না, সোজা সোফাতে গিয়ে শুয়ে পড়লাম। আর সাথে সাথে এক লাফে উঠে গেলাম। এ কি, সোফা ভিজা কেন? এখানে পানি কই থেকে এলো? আমাকে বলছিস? এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, আপনাকেই বলছি, এখানে পানি কই থেকে এলো? আমি কি জানি, হয়তো রুমে বৃষ্টি পড়েছে, নয়তো বা বিড়ালে হিসু করে দিয়েছে। মজা করছেন আমার সাথে? একদম না। আচ্ছা, তোর সোফাতে ভেজা, তাহলে তুই ঘুমাবি কই? তুই তো আর বিড়ালের হিসু করা জায়গাতে ঘুমাতে পারিস না। আর তোকে তো আবার জলের অ্যালার্জি আছে। এক কাজ কর, আজ রাতে তুই না হয় আমার সাথে খাটেই ঘুমাতে পারিস। আমার কোনো প্রবলেম নেই। দরকার নেই, আপনাকে আমার জন্য কষ্ট করতে হবে না। আমি না হয় ছাদের রুমে ঘুমাবো, নয়তো বা এই ফ্লোরেই। তোর ছাদের রুমে তো কালকে আম্মু তালা লাগিয়ে দিয়েছে, আর তুই ফ্লোরে ঘুমাবি? সেই সাহস আছে তোর? সমস্যা নেই আমার তোর সাথে ঘুমাতে, আমার খাটটা যথেষ্ট বড়ই আছে। কি ঝামেলায় পড়লাম রে বাবা, ফ্লোরেও ঘুমাতে পারবো না কারণ অ্যালার্জি। তখনই সামনে নীলার দিকে তাকিয়ে দেখলাম আমার মুখের দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসতেছে। বাহ, ভালোই মজা নিচ্ছে। আমার কাছে আর দ্বিতীয় কোনো অপশন নেই, তাই চুপচাপ বিছানায় উঠতে যাচ্ছিলাম। তখনই নীলা বলল, ওই দাঁড়া দাঁড়া। কি হলো? আগে যা, ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করায়, পেছনটা একেবারে ভিজে গেছে। তাকিয়ে দেখি সত্যি সত্যি ভিজে গেছে। লজ্জার ব্যাপার, পেছনটা শুধুই ভিজেছি। তাই চুপচাপ ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে এসে বিছানায় শুতে নীলা কঠিন কণ্ঠে বলল, এই শোন, বিছানায় থাকতে দিয়েছি বলে একদম আমার ধারে কাছেও ঘেঁষতে চেষ্টা করবি না। কোন রকম সুযোগ নেওয়ার চেষ্টা করলে কিন্তু। এই শুনেন, আমার ক্যারেক্টার না এতটা লুজ না। আশা করি এতদিনে আপনার বুঝতে পেরেছেন। ঠিক আছে, তবুও বলে দিলাম নিজের সেফটির জন্য। আচ্ছা ঘুমা তাহলে। হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমের রেশটা কাটতেই দেখি নীলা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বুকের উপর ভর করে শুয়ে আছে। আর সেই সাথে আমার সারা মুখে ওর ঠোঁটের ছোঁয়া অনুভব করছিলাম। আর নীলা বলছিল, এই তোর এত ভাব কেন শুনি? আমি তোকে এত করে বলছি ভালোবাসি ভালোবাসি, তারপরেও তুই আমাকে বিশ্বাস করছিস না। আমাকে এতগুলো কথা শোনালি, আমি নাকি এই, আমি নাকি সেই। খুব কষ্ট হচ্ছিল তখন জানিস, কিন্তু তারপর আবার খুশিও হয়েছিলাম যখন তুই রেগে গিয়ে আমাকে আপনি না বলে তুমি বলছিলি। আমি ঠিক বুঝে নিয়েছিলাম তুই এখন আমাকে প্রচন্ড রকম ভালোবাসিস। কথাটা বলে নাকে আরেকটা কিস দিল। তারপর আবার বলতে লাগলো, কিন্তু তুই আমার উপর ভীষণ রেগে আছিস তাই না? সেই জন্যই তুই আমাকে ভালোবেসেও লুকিয়ে রেখেছিস, শুধুমাত্র ইগোর কারণে। আমি সব বুঝে গেছি, তাই তুই যাই করিস না কেন আমি তোকে কোনোভাবেই ছাড়ছি না, বুঝলি? তারপর বুকের উপর থেকে সরে গিয়ে নীলা পাশ থেকে জড়িয়ে ধরে বলল, আগে তো ভালোবাসি ভালোবাসি করে আমার পেছনে খুব ঘুরতি। আমি না হয় তখন বুঝতে পারিনি, তাই বলে তুইও বুঝবি না যে আমি কতটা ভালোবাসি? আমি শুধু চোখ বন্ধ করে সবকিছু শুনছি আর মনে মনে হাসছি। তখন নীলা আবার বলল, চিন্তা করিস না, আমিও খুব ভালো করে জানি কি কি করতে হবে। আজকে তো শুধু বিছানাতে শুয়েছি, তোকে যদি ভালোবাসি কথাটা না বলতে পারি তাহলে আমার নামও নীলা না। এই বলে গালে একটা লম্বা কিস করলো। আমিও মনে মনে বললাম আমিও দেখব। অথবা নীলা আমাকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ে। আমার খুব ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরে ঘুমাতে, কিন্তু সেই ইচ্ছে দমিয়ে রেখেই ঘুমিয়ে পড়লাম। লাবিব, আই লাবিব, ওঠ ওঠ না। ঘুম ঘুম চোখে বললাম, কি হলো, ডাকছেন কেন? আমি ওয়াশরুমে যাব। তো যান না, আমাকে কেন ডাকছেন? কেন, ঘুমাতে দেন তো। কিন্তু তুই যদি আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখিস আর যদি ছেড়ে না দিস তাহলে যাব কি করে বলতো? নীলার কথা শুনেই খেয়াল হলো যে আমি নীলাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। সাথে সাথেই ওকে ছেড়ে দিয়ে প্রায় লাফিয়ে পিছিয়ে গেলাম। আর এতটাই পিছিয়ে গেছি যে ধূপ করে খাট থেকে নিচে পড়ে গেলাম। আমি নিচে পড়ে যেতে সাথে সাথে নীলা আমার দিকে এগিয়ে এলো আর আমাকে নিচে পড়ে যেতে দেখেই হৃদয় করা মাতাল করা হাসিটা দিল। কতদিন এই হাসিটা শুনিনি। খাটের কিনারায় বসে নীলা হাসতেই চলেছে। প্রথম প্রথম হাসিটা ভালো লাগছিল, কিন্তু যখন ননস্টপ হেসেই যাচ্ছে তখন গিয়ে আমার ইজ্জতে লাগলো। আমি উঠে দাঁড়িয়ে বললাম, এভাবে হাসার কি আছে, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট? দেখুন, একদম হাসবেন না বলে দিলাম। কিন্তু নীলার এই হাসিটা থামছে না, বিরক্ত লাগছে এখন হাসিটা। ধুর। এই বলে নিচে আসছিলাম, তখনই নীলা আমাকে পেছন থেকে এই শোন বলে খাট থেকে উঠে নামতে যাচ্ছিল। তখনই ওর ওড়নার সাথে পা পিছিয়ে পড়ে যাচ্ছিল। তার আগে আমি ধরে ফেলি ওকে। নীলা ভয় পেয়ে চোখ বন্ধ করে একটা চিৎকার দিল। তখন বুঝতে পারে ও নিচে পড়ে যায়নি। তখন এক এক করে চোখ খুলে
কেন জানি না নীলার ভয় মিশ্রিত মুখটা খুব মায়াবী লাগছিল। আমি অপলক ওর দিকে তাকিয়ে রইলাম। নীলাও আমার দিকে তাকিয়ে আছে। পরক্ষণে একটা শব্দে আমার হুঁশ ফিরে, সাথে সাথে আমি নীলাকে নিচে নামিয়ে দিলাম। নীলাও মনে হয় লজ্জা পেয়েছে এমন ঘটনাতে, তাই মাথা নিচু করে সোজা ওয়াশরুমে ছুটে যাই। আমি ওর এভাবে চলে যাওয়া দেখে একটা মুচকি হাসি দিয়ে আবার বিছানায় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে চোখের মধ্যে পানির ছিটে পড়তেই আবারও ঘুমটা ভেঙে যায়, আর চোখ খুলে সামনে তাকাতেই আমার চক্ষু চড়ক গাছ। নীলা এখন আমার সামনে ভেজা চুলে শুধু শরীরে একটা তোয়ালে পেঁচিয়ে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। হঠাৎ এমন দৃশ্য দেখে আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম, কিন্তু তারপর মুগ্ধ চোখে নীলার দিকে তাকিয়ে রইলাম। নীলা তোয়ালে খুলে শাড়ি পরতেছে। নীলা এখনো দেখেনি যে আমার ঘুম ভেঙে গেছে ও আমি উঠে পড়েছি। নীলা শাড়ি পরা প্রায় শেষ। কাঁধের একপাশে শাড়ির আঁচল ফেলে দিয়ে পিছন ঘুরতেই আমার দিকে চমকে উঠে বলল, তুই কখন উঠলি? হঠাৎ করে নীলার এভাবে ঘুরে দাঁড়ানোতে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। গলা দিয়ে কথা বের হচ্ছে না, কোনো রকমে বলতে গেলাম তাও তালগোল পাকিয়ে গেল। কখন উঠলাম? এই তো এইমাত্র। হ্যাঁ, এখনই উঠছি। আমি কথাটা বলে আর ওখানে বসে থাকলাম না, সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। কারণ নীলার সামনে বেশিক্ষণ থাকলে ধরা পড়ে যেতে পারি। আসার সময় দেখতে পেলাম নীলা আমার এরকম অদ্ভুত আচরণে অবাক হয়ে তাকিয়েছিল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই আর এক দেখা চমকাতে হলো, কারণ দেখি নীলা দাঁড়িয়ে। কোনো কিছু বুঝে ওঠার আগে নীলা বলল, কাকিমা ডেকে গিয়েছিল নিচে যেতে, জলদি চল। ও আচ্ছা, চলেন তাহলে। তারপর দুজনে একসাথে নিচে এলাম। খাবার টেবিলে বসতেই মা নীলাকে জিজ্ঞেস করলো, এই নীলা, তোর কপালে কি হয়েছে রে? খাম সারছি, যদি জানতে পারে এটা আমার কাজ তাহলে তো। নীলা চুপ করে আছে, কি বলবে হয়তো তাই ভাবছে। বিপত্তি হলো নীলা আমার দিকে তাকিয়ে এখনো আছে। তা দেখে মা বলল, কি রে লাবিব, ওর কপালে কি হয়েছে? আমার গলাটা শুকিয়ে গেল। এখন আমি কি বলি? আর এই নীলাও আমার দিকে তাকিয়ে আছে, এই নাকি সে আমাকে ভালোবাসে। কিছু একটা বলে দিলেই তো হতো। আর কিছু ভেবে না পেয়ে আমতামতা করে আম্মুকে বললাম, আসলে আম্মু কালকে রাতে কি রে, এমন করছিস কেন? ভালো করে বল। না, কিছু করার নেই আর। তাই যখনই বলতে গেলাম সত্য কথাটা, তার আগে নীলা বলে উঠল, আসলে কাকিমা কাল রাতে আলমারি খুলতে গিয়ে দরজার বাড়ি লেগে গেছে। তা একটু সাবধানে খুলতে পারতি তো, এত তাড়াহুড়ো করিস কেন? দেখলি তো কি হলো। অতবার মা সবাইকে খাবার দিয়ে দিল। হাফ ছেড়ে শান্তি দেখাচ্ছিলাম, তখন আবার চাচিমা বলে উঠল, কিরে নীলা, তোরা কি ঠিক করলি কোথায় ঘুরতে যাবি? নীলা বিন্দুমাত্র না ভেবে সোজা সাপটা উত্তর দিল, না আম্মু, আমরা কোথাও যাব না এখন। সে কি রে, কাল রাতেই তো বললি তুই কোথাও ঘুরতে যাবি, আর সকালে আমাদের জানাবি। তার মানে লাবিব তোকে কিছু বলেছে? এই লাবিব, তুই ওকে কিছু বলেছিস? আমি কিছু বলার আগেই নীলা বলল, না না কাকিমা, ওরা আর কি বলবে, আমি যাব না এখন। কেন ভালো লাগে না? সারাদিন কি শুধু ঘরে বসে থাকতেই ভালো লাগে? না আসলে নীলা যেন এরপরে আর কিছুই বলতে পারছিল না। ওই সময় নীলার মুখটা দেখে আমারই কেমন যেন লাগলো। তাই আমি বললাম, মা আমরা যাচ্ছি। আচ্ছা। আমার কথা শুনে নীলা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। তারপর খেয়ে নীলা উপরে চলে গেল। আমিও কিছুক্ষণ পর উপরে চলে এলাম। ঘরে আসতেই নীলার হাস্যোজ্জ্বল মুখ এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি ঠিক জানতাম যে তুইও আমাকে ভালোবাসিস, তুই আমাকে এভাবে দূরে সরিয়ে রাখতেই পারবি না। তারপর ছেড়ে দিয়ে গালে একটা কিস করে আবার জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ সো মাচ। আমি তখন নীলাকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বললাম, আপনি ভুল ভাবছেন, আমি আপনাকে ভালোবাসি না, আর কখনো বাসবও না। নীলার মুখ নিমিষেই কালো হয়ে গেল আর বলল, ভালো না বাসলে তুই আমার সাথে ঘুরতে যেতে রাজি হলি কেন? তারপর নীলা একটা হাসি দিয়ে বলল, তুই আমার সাথে মজা করছিস না, আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছিস তাই না? দেখ, এরকম মজা একদম ভালো না, আমার কষ্ট হয় না বুঝি। কথাটা বলে আবারও হাসি মুখে আমাকে জড়িয়ে ধরে বলল, বাট আই লাভ ইউ। আর হ্যাঁ, ভবিষ্যতেও এরকম মজা আর আমার সাথে করবি না। এক মুহূর্তের জন্য তো আমার শ্বাসই বন্ধ হয়ে গিয়েছিল। নীলার এরকম আচরণ বেশ অবাক হলাম আমি। তারপর ওকে আবার দূরে সরিয়ে দিয়ে বললাম, জি না, আমি কোনো মজা করছি না, আমি শুধু বাসার সকলের কথা ভেবে রাজি হয়েছি। তারা খুব আশা করে এই পরিকল্পনাটা করেছে তাই। নীলা আর কোনো কথা বলল না, যা বলার ওর চোখই বলে দিল। আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে থেকে ওর চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। আমার ওকে দেখে খুবই মায়া হচ্ছিল, কিন্তু এত সহজে ওকে ক্ষমা করতে পারছি না। তাই রেডি হয়ে ঘর থেকে বের হওয়ার আগে ওকে বললাম, আর হ্যাঁ, আপনার পছন্দ অনুযায়ী একটা জায়গা সিলেক্ট করে রাখবেন। এই বলে আমি ভার্সিটির দিকে রওনা দিলাম। নীলা শুধু নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। আমার বাসার ফিরতে প্রায় রাত হয়ে গেল।
কারণ আজ একটা ফ্রেন্ডের বার্থডে ছিল। নীলা অনেকবার কল দিয়েছিল, ধরিনি। একের পর এক ফোন করেই যাচ্ছিল, তাই একবার ফোনটা ধরেছিলাম। তখন ও বলল, কখন আসবো? আমি বলেছি লেট হবে, বলে ফোন কেটে দেই। আমি বাসাতে এসে সোজা উপরে এলাম, দেখি নীলা বসে আছে। আর আমাকে দেখে কাছে এসে বলল, এত দেরি কেন হলো? আপনাকে তো আমি কারণ বলেছিলাম ফোনে, তাহলে এই প্রশ্ন করার মানে কি? ও সরি, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার আনছি। কথাটা বলেই বেরিয়ে গেল। বলতেও পারলাম না যে খেয়ে এসেছি। কিছুক্ষণ পর নীলা খাবার নিয়ে রুমে আসতেই বললাম, আমি খেয়ে এসেছি। কি? আমি তো। নীলা মন খারাপ করে খাবারের প্লেটটা নিয়ে চলে যাচ্ছিল। তখন আমি বললাম, আচ্ছা আপনি খেয়েছেন? সেটা জেনে তুই কি করবি? যেটা বলছি সেটার উত্তর দিন। না, কেন? আসলে আমি ভেবেছিলাম তুই আসলে একসাথে খাবো, কিন্তু তুই তো। ও আচ্ছা, আপনি তাহলে খেয়ে নেন। নীলা কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ বসে থাকার পর মনে হলো নীলা কি আদৌ খাবার খাবে। এই ভেবে আমিও ঘর থেকে বেরিয়ে খাবার টেবিলের কাছে আসলাম। তখন সেখানে বা আশেপাশে নীলাকে দেখতে পেলাম না। তখন কি মনে করে ছাদে গেলাম। ছাদে এসে দেখি আমার ধারণায় ঠিক, নীলা ছাদের এক কোণে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। কাছে যেতে বুঝতে পারলাম কাঁদছে। তাই ওকে পিছন থেকে বললাম, কি হলো, আপনি এখন ছাদে কি করছেন? কিছু না বলে কেঁদেই যাচ্ছে। আর আপনি খাবারটা খাননি কেন? এবারও কান্না ছাড়া কোনো উত্তর পেলাম না। কি হলো, আমি কিছু বলছি শুনতে পান না? কথাটা বলে নীলার হাত ধরে আমার দিকে ঘোরালাম। তাকিয়ে দেখি এটুকু সময় কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছি। তখন নরম গলায় বললাম, এভাবে কাঁদছেন কেন? এমনি। এমনি এমনি কেউ কাঁদে নাকি? কান্নার গতি হঠাৎ করে বাড়িয়ে দিল। আরে আরে, বলবেন তো কি হয়েছে? তোর জন্য। আবার আপনার কি করলাম? তুই আমার সাথে এমন করিস কেন? আমি জানি আমি তোর সাথে অন্যায় করে ফেলেছি, তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইলাম। তারপরেও তুই এমন করছিস কেন? আমি এটাও খুব ভালো করে জানি যে তুই আমাকে ভালোবাসিস খুব, কিন্তু জানি না কেন তারপরেও আমার সাথে এমন করিস। আমারও তো কষ্ট হয় নাকি? তুই জানিস না আমার কষ্টে বুকটা ফেটে যায়। কিভাবে বুঝাবো তোকে? হয়তো তুই আমাকে একেবারেই ছেড়ে দে, নয়তো বা কাছে টেনে নে। এভাবে আর কষ্ট দিস না প্লিজ। হঠাৎ করে চোখ মুছতে মুছতে সিরিয়াস ভাবে বলল, আজকে তোকে স্পষ্ট ভাবে বলতেই হবে, তুই আমাকে ভালোবাসিস কিনা বল। কি হলো, কথা বলছিস না কেন বল? শান্ত গলায় বললাম, না বাসি না। নীলা কথাটা শুনেই আবার কান্নায় ভেঙে পড়ল আর বলল, তুই আবারও মিথ্যে কথা বলছিস। এরকম কান্না দেখে আমার হাসি পেয়ে গেল। না, অনেক হয়েছে, আর না, আরো কাঁদলে সমস্যা হয়ে যাবে। তাই আমি নীলাকে কাছে টেনে নিয়ে বুকে নিয়ে বললাম, হালে বাবালে আর কাঁদে না, আর কাঁদে না বাবু, ঠিক আছে ঠিক আছে, আমি আর তোমার সাথে এরকম করব না, সরি। এবার নীলার কান্না দেখে কি বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে আমার শার্টটা ভিজিয়ে দিল। অনেক কষ্টে শান্ত করার পর নীলা নাক টানতে টানতে বলল, তাহলে বলো, আমাকে ভালোবাসো? ভালোবাসি তো, খুব ভালোবাসি। তাহলে আমার সাথে এমন করছিলে কেন? সেজন্য সরি। আমার বাবুই পাখিটা। কথাটা বলে কপালে একটা চুমু দিলাম। তখন নীলা বলল, আর আমার সাথে এমন করবে না তো? না, একেবারেই না। তাহলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। তখন আমি নীলাকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নিলাম। নীলাও আমাকে তার সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে আছে। মনে হয় আমি ছাড়া পেলে কোথাও পালিয়ে যাব। তখন আমি নীলাকে বললাম, এই শুনছো, মেঘ ডাকছে, মনে হয় বৃষ্টি আসবে। আসতে দাও। তুমি জানো আমার তোমার সাথে বৃষ্টিতে ভেজার অনেক শখ। ও তাই বুঝি, কিন্তু আমার তো আবার বৃষ্টিতে অ্যালার্জি। নীলা সেটা টের পেয়েই আমাকে ভিতরে নিয়ে যেতে চাইলো। তখন আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে ছাদের দাঁড়িয়ে রইলাম। তখন নীলা অবাক হয়ে বলল, আই কি করছো? তুমি ভিজে যাচ্ছ তো, চলো ভেতরে চলো। না। কেন? তোমার সাথে বৃষ্টিতে ভিজবো। কিন্তু তোমার সমস্যা হবে, জ্বর আসবে তো। আসলে আসতে দাও, তুমি আছো কি করতে? এই বলে আমি নীলার ঠোঁটে একটা লম্বা লিপ কিস করলাম। তারপর নীলা আর কিছু বলেনি। এরপর আমরা হারিয়ে গেলাম ভালোবাসার পরম সাগরে। শুরু হলো আমাদের নতুন ইনিংস। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আবারও ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। এরকম ভালো ভালো রোমান্টিক ভিডিও পেতে